হ্যালো বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে তোমাদের দশম শ্রেণীর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্কের 1, 2 আর 3 এই তিনটে মডেল অ্যাক্টিভিটি টাস্ক একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করার একটাই কারণ যে তোমাদের ভিডিওর জন্য অন্য কোনো প্লেলিস্ট খোঁজার দরকার নেই, একসঙ্গে তোমরা পেয়ে যাবে আর তোমাদের অঙ্কগুলো বুঝতেও সুবিধা হবে। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে পার্ট 1টা দেখাচ্ছি, মানে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1টা, তারপরে 2টা দেখবো, তারপর 3টা দেখবো। ওকে, তো প্রথমে আমরা স্ক্রিনের মধ্যে অঙ্কগুলো দেখাচ্ছি, দেখে নাও। তো দেখো, টোটাল তোমাদের স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি টোটাল 60টা অঙ্ক দেওয়া আছে। এই 60টা অঙ্ক আমরা পরপর করার চেষ্টা করব। 60টা না, 8টা অঙ্ক দেওয়া আছে। দেখো, শেষে একটা সমাধান দেওয়া আছে। তো এই 8টা অঙ্ক আমরা পরপর করার চেষ্টা করব। আর আমার চ্যানেলটাতে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। আর তোমাদের দশম শ্রেণী আমি অঙ্কের অনেকগুলো পার্ট কমপ্লিট করেছি। রাশিবিজ্ঞান, তারপর অনুপাত ও সমানুপাত, তারপর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তারপর তোমার যেটা আছে পাটিগণিতের প্রথম চ্যাপ্টার যেটা সরল সুদ কষা, সেটা কমপ্লিট করছি। আর অনুপাত সমানুপাত তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর সম্পাদক কিছু কিছু চ্যাপ্টার করেছি। ঠিক আছে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর দেখবে ভিডিওগুলোর লিঙ্ক আমি, মানে প্লে লিস্টের লিঙ্ক দশম শ্রেণীর অঙ্কের আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিও। ঠিক আছে, তো 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা আর a ≠ 0, a 0 হবে না কখনো। তাহলে এই সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত কি? ঠিক আছে, তো তোমরা শ্রীধর আচার্যের সূত্রে শিখেছো যে এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, x², যেহেতু x এর ঘাত 2, মানে 2 আছে বলে দ্বিঘাত বলছে এটাকে। তো এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ থাকে, সেই দুটোর বীজের মান কত বলো তো? না, x = -b ± √b² - 4ac/2a। এইটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। তো এই সূত্র থেকে x এর দুটো মান পাই। কি মান? না, এখানে প্লাস দিয়ে একবার আর একবার মাইনাস দিয়ে। মানে কি মান? একটা হচ্ছে x এর মান হচ্ছে -b +√b² - 4ac/2a, আর একবার পাই আমরা -b, মাইনাসটা নেবো -√b² - 4ac/2a। ওকে, /2a। তো দেখো দুটো মান পাচ্ছি, x এর একটা মান আর একটা মান। তো এই যে দুটো বীজ, এই দুটো বীজ কখন সমান হবে? না, যদি দেখো মনে মনে ভাবো যে এই b² - 4ac, মানে এই পার্টটা যদি 0 হয়ে যায়, ঠিক আছে, এই পার্টটা যদি 0 হয়ে যায়, দেখো এই পার্টটা 0 করে দাও, তাহলে দেখো এখানে পড়ে থাকছে x এর মান -b/2a, আর এখানেও পড়ে থাকছে দেখো -b/2a। আশা হচ্ছে ক্লিয়ার হয়ে গেল, মানে বীজদ্বয় সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? b² - 4ac যদি 0 হয়, তাহলে এই সমীকরণের বীজদ্বয় সমান হবে। আশা হচ্ছে ক্লিয়ার হয়ে গেল। তাহলে লিখবো যে x² + bx + c সমীকরণের বীজদ্বয় সমান হবে। কথাটা লিখতে হবে, কি কথা বললাম? x² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় সমান হবে যদি b² - 4ac = 0 হয়। এক্ষুনি দেখলাম আমরা b² - 4ac যদি 0 হয়, অতএব b² সমান হচ্ছে 4ac। ওকে, ক্লিয়ার? তো এটা অঙ্ক হয়ে গেল। এইটা না লিখলেও চলবে, তো এখানে আমরা লিখতে পারি যদি b² - 4ac = 0 হয়। ওকে, তাহলে বীজদ্বয় সমান হবে। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেল অঙ্কটা। 2 নম্বর অঙ্কে আসি, দেখো 2 নম্বরটা কি বলেছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি এবং ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? তো অঙ্কটা করার আগে একটা তোমাদেরকে হাতে করে রাফলি একটা বৃত্ত আঁকতে হবে। ঠিক আছে, রাফলি একটা বৃত্ত আঁকলাম। তো বৃত্ত আঁকার পরে এখানে বৃত্তের কেন্দ্র হয়, তোমরা সবাই জানো। ঠিক আছে, কেন্দ্র, আর এই নিচে আমি একটা জ্যা আনলাম, এগুলোকে জ্যা বলে। জ্যা, অসংখ্য জ্যা আছে বৃত্তের মধ্যে, তো আমি এখানে একটা জ্যা নিলাম। দেখি বলেছে দেখো, ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য, এই জ্যাটার দৈর্ঘ্য আমি নাম দিলাম এর ab। তো ab এর দৈর্ঘ্য হচ্ছে ab সমান হচ্ছে 12 সেমি। ওকে, নেক্সট বলেছে যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, মানে এইখান থেকে আরম্ভ করে এই জ্যায়ের এই দূরত্বটা কত সেটা বের করতে বলেছে। এটা ও নাম দিলাম ও, এটার নাম দিলাম সি। ঠিক আছে, তো ও সি এর মানটা বের করতে হবে, ও সি এর মানটা বের করতে হবে। আর আমরা ও বি সমান কত লিখতে পারি বলো তো? ও বি সমান আমরা লিখতে পারি 10 সেমি। কেন লিখতে পারি? কারণ হচ্ছে ও বিটা তো ব্যাসার্ধ, এইদিকে যদি আমি টানি, এইদিকে যদি আমি টানি, এইদিকে যদি টানি, এগুলো সব তো ব্যাসার্ধ, ব্যাসার্ধের মান তো সব দিকেই সমান, তাই না? বৃত্তের ব্যাসার্ধের মান সব দিকে সমান, তাই ও বিটাকে আমরা লিখতে পারি 10 সেমি। তাহলে ও বি 10 আর ও সিটা বের করতে হবে। আর বিসি কত পাবো বলো তো? টোটাল যদি এ বি যদি হয় 12, তাহলে বিসি হয় তোমার এটা অর্ধেক, মানে লম্ব হয়। মানে তোমরা, আমরা পড়েছিলাম একটা উপপাদ্য, তোমাদের মনে আছে কিনা জানি না, দেখবে তোমাদের প্রথমেই যে উপপাদ্যটা আছে, ও সি
সবসময় এ বি কে সমদ্বিখণ্ডিত করে, মানে অর্ধেক অর্ধেক ভাগে ভাগ করে। তাহলে এ বি যদি হয় 12 সেমি, তাহলে বিসি হবে তোমার 12/2 সমান হচ্ছে 6 সেমি। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমরা বিসি পেয়ে গেলাম, ও বি পেয়ে গেলাম, আর ওর সিটা বের করতে হবে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, দেখো। তাহলে লিখবো সমকোণী ত্রিভুজ ও সি বি হতে পাই। কি পাবো না পাবো, দেখো ও বি স্কোয়ারটা ত্রিভুজ, তাই না? ও বি স্কোয়ার সমান হচ্ছে ও সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, মানে অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো মানগুলো সব বলা আছে, দেখো। ও বি মানে বলা আছে 10, তাহলে 10 স্কোয়ার লিখলাম। ও সি মানে বলা আছে কিছু বলা নেই, বের করতে হবে, ও সি স্কোয়ার প্লাস বি সি মানে বলা আছে 6, তাহলে 6 স্কোয়ার। ঠিক আছে, এখানে ধরছে না তাই আমি উপরে দেখাচ্ছি, দেখো। তাহলে বা লিখলাম, 10 স্কোয়ার মানে কত হয় 100 সমান ও সি স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মানে হচ্ছে 36। তাহলে ও সি স্কোয়ার মানটা যেহেতু বের করবো, তাহলে লিখতে পারি 136টাকে বাম দিকে নিয়ে এসো, তাহলে -36 হবে সমান ও সি স্কোয়ার, বা 100 - 36 করলে কত হবে 64 সমান ও সি স্কোয়ার। অতএব ও সি সমান লিখতে পারি √64। ঠিক আছে, √64, এইদিকে স্কোয়ার থাকলে স্কোয়ারটা তুলে দিলে রুট হয়ে যায়। ঠিক আছে, 64 মানে আমরা কি লিখতে পারি, 64 মানে হচ্ছে 8 × 8, তাই না? রুটের ভিতরে 8 × 8, তাহলে দুটো 8-এ একটা 8 বেরিয়ে আসে, যেহেতু রুট আছে, তাই 8 সেমি হচ্ছে তোমার ও সি এর দৈর্ঘ্য। আশা করছি ক্লিয়ার হয়ে গেল। তাহলে লিখবো বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 8 সেমি। আর অঙ্কটা একবার বলে দিই। প্রথমে আমরা বৃত্ত আঁকলাম একটা, দিয়ে এ বি একটা জ্যা আঁকলাম। এ বি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি বলা আছে। ও সি লম্বটা টেনে দিলাম, এই ও সি এর দূরত্বটা বের করতে বলেছে তাই জিজ্ঞাসা দিলাম। আর ও বিটা বলা আছে যেহেতু ব্যাসার্ধ তাই 12 বলা আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য 12। আর বি সিটা কত বলতো, যেহেতু এ বি হচ্ছে 12 তাই বি সি হচ্ছে অর্ধেক মানে 6। এখন ও সি বি হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে আমরা কি সূত্র জানি, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটা লিখলাম। এখন মানগুলো সব বসালাম, ও সি এর মানটা বের করলাম, দিয়ে উত্তর হলো 8। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব হচ্ছে 8 সেমি। নেক্সট অঙ্কে আসি, দেখো বলেছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? তো আয়তন অনুপাত বলা আছে। আয়তন মানে আমরা কি জানি বলতো, বাহু তার কিউ, তাই না? বাহু তার কিউ। আর সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি জানি 6 × বাহু স্কোয়ার। তাহলে মোট কথা আমাকে বাহুর মানটা দরকার, যেহেতু ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বাহুর মানটা কিভাবে বের করবো, দেখো। তাহলে লিখবো, ধরি ঘনকের বাহু সমান হচ্ছে ইয়ে, প্রথম ঘনক বলে লিখছি। প্রথম ঘনকের বাহু হচ্ছে A1। প্রথম ঘনকের আয়তন কত হবে বলতো, আয়তন হচ্ছে বাহুর কিউ হয়, মানে এ এর 1 এর কিউ। আর দ্বিতীয় ঘনকের বাহু ধরলাম আমরা A2। একক লিখতে পারি, এগুলো একক। এটা হচ্ছে ঘন একক, ঠিক আছে। আবার এটা একক। আবার দ্বিতীয় ঘনকের তোমার আয়তন কত হবে না, আয়তন হবে A2 তার কিউ। ঠিক আছে, তো এই এর আর এর অনুপাতটা বলা আছে কত বলতো, 1:8। তো বলা আছে যেহেতু বা লিখতে পারি আমরা A1 তার কিউ বাই A2 তার কিউ সমান হচ্ছে 1/8। এটা অনুপাত, মানে অনুপাতটাকে বাই আকারে লেখা যায়, আমরা আগে শিখেছিলাম। তাহলে এখানে লিখলাম বা, তাহলে A1/A2 এটাকে কিউ করে দিলাম, এইদিকেও কিউ করা যায় 1/2 এর কিউ। 2 এর কিউ মানে কত হয় 8 হয়, তো কিউ চলে গেল, তাহলে হলো A1/A2 সমান হচ্ছে 1/2। ঠিক আছে, তো আশা হচ্ছে বুঝতে পেরেছো। এখন কি বের করতে বলেছে বলো তো, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে লিখবো এখন তোমার লিখতে পারি আমরা 6A1 স্কোয়ার বাই 6A2 স্কোয়ার। এটা কিরকম হলো না, এটা সমগ্র তলের ক্ষেত্রফল, প্রথম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 × বাহু স্কোয়ার, তাই বাহু স্কোয়ার লিখলাম 6/A2 স্কোয়ার। তাহলে 6 কেটে গেল, তাহলে হচ্ছে A1/A2 তার স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার আছে যেহেতু, তাহলে এখানে লিখবো 1/2 তার স্কোয়ার। 1/2 কেন লিখলাম, তখন A1/A2 মানে হচ্ছে 1/2। তাহলে এটা মানে হচ্ছে 1/2 মানে কত 1/4। কেন লিখলাম 1/2 স্কোয়ার মানে 1/2 কতবার, 2 বার। তাহলে হচ্ছে 1/2 2 × 4, 1/4 হচ্ছে অ্যান্সার। ওকে, আবার একবার বলে দিই। প্রথম ঘনকের বাহু ধরলাম A1, প্রথম ঘনকের আয়তন হচ্ছে তাহলে A1 এর কিউ। দ্বিতীয় ঘনকের বাহু হচ্ছে A2 ধরলাম, তাহলে দ্বিতীয় ঘনকের আয়তন হচ্ছে A2 তার কিউ। এখন A1 এর কিউ আর A2 এর কিউ এর অনুপাতটা বলা আছে 1/8। তো A1 A2 এর মানটা বের করে নিলাম, দিয়ে এখানে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত বলেছে, তাই আমরা অনুপাতটা এভাবে লিখলাম।
ঠিক আছে, 6a1 স্কোয়ার বাই 6a2 স্কোয়ার, 6 6 কেটে গেল, a1 আর a2 কে ব্র্যাকেটে লিখে বাইরে স্কোয়ার করলাম, a1 a2 এর মান হচ্ছে 1/2 বসিয়ে দিলাম, দিয়ে হচ্ছে 1/4 হচ্ছে তোমার কি বলতো অনুপাত। অনুপাত তাহলে কি লিখবো, লিখবো সমান 1:4। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। নেক্সট আমরা 4 নম্বর অঙ্কে আসি। দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধির সুদের হার কত? তো এই অঙ্কটাকে করার আগে আমাকে একটা ফর্মুলা আছে চক্রবৃদ্ধি সুদের যে সূত্র, মানে অঙ্কতে চ্যাপ্টারে দেখবে তোমরা। সূত্রটা কি বলতো, এখানে লিখছি আমরা জানি কি বলতো সূত্রটা, না এ সমান পি ইন্টু 1 প্লাস r/100 তার মাথায় এন। এ মানে কি বলতো, এ মানে হয় সমূল চক্রবৃদ্ধি, আর পি মানে হচ্ছে আসল, আর আর মানে হচ্ছে সুদের হার, আর এন মানে কি বলতো, এন মানে হচ্ছে বছর বা সময় লিখতে পারি, বছর লিখে দিলাম। ঠিক আছে, তো এইগুলো সব দেখো এখানে বলা আছে। 400 টাকার মানে 400 টাকা কিন্তু আসল টাকা, সেই টাকাটার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 441 টাকা। তাহলে এ মানে কত বলতো, এ মানে হচ্ছে 441, তাহলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধির সুদের হার কত, মানে আর এর মানটা বের করতে বলেছে। তাহলে লিখবো বা এ মানে কত 441 লিখলাম, পি মানে কত 400 লিখলাম, 1 প্লাস আর মানে কত, আর মানে হচ্ছে বের করতে হবে 100 লিখলাম, এন মানে কত, এন মানে হচ্ছে 2, তাহলে 2টা এখানে লিখলাম। ওকে, বা 400টাকে নিচে নামিয়ে দাও, 441 বাই 400টাকে নিচে নামিয়ে দাও, এদিকে বাম দিকে নিয়ে এলাম। তাহলে বাম দিকে আমরা জানি নিয়ে এলে কি হয়, গুণ থাকলে ভাগ হয়ে যায়, ভাগ থাকলে গুণ হয়ে যায়, হচ্ছে 1 প্লাস r/100 তার মাথার স্কোয়ার। এখন 441টাকে আমরা 21 স্কোয়ার লিখতে পারি, আর 400টাকে আমরা 20 স্কোয়ার লিখতে পারি, তাই না? 21 স্কোয়ার মানে কত, 21 গণিত 21, দেখো 21 21 গুণ করো, 1 2 গণিত 1 2 মানে 441 হচ্ছে। তাহলে এটা 21/20 তার স্কোয়ার লিখতে পারি, আর এদিকে লিখতে পারি 1 প্লাস r/100 তার স্কোয়ার। মানে আমি এটাকে কেন লিখলাম, স্কোয়ার কেন করলাম, তার কারণ আমরা স্কোয়ার স্কোয়ার তুলে দেবো অঙ্কটাকে শর্টকাটে করার জন্য। তাহলে স্কোয়ার স্কোয়ার চলে গেল। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি বা 21/20 সমান হচ্ছে 1 প্লাস r/100। ওকে, নেক্সট কি করবো আমরা, বা লিখলাম, এখানে জায়গাটা হচ্ছে না, আমি একটু অন্য খাতাতে দেখাচ্ছি। দেখো, তো আমি এই খাতায় দেখাচ্ছি, দেখো এটা মানে লিখতে পারি বা 21/20, এইদিকে +1 আছে, এদিকে নিয়ে এসো -1 হবে, সমান r/100। বা এটাকে 20 লসাগু যদি করি তাহলে কত হবে, 21 - 20, আর এদিকে হচ্ছে r/100। ঠিক আছে, বা 21 থেকে 20 বাদ দিলে 1/20 সমান হচ্ছে r/100। এই শূন্য কেটে গেল, নিচে নিচে কাটা যায়, 2 1 কে 2, 5 2 10। তাহলে পড়ে আছে কি, বাম দিকে পড়ে আছে 1 আর ডান দিকে পড়ে আছে r/5। অতএব লিখতে পারি r সমান হচ্ছে 5-এর সঙ্গে 1-এর গুণ, কোনাকুনি গুণ করলে নিচে কিছু না মানে 1 আছে, তাহলে r এর সঙ্গে 1-এর গুণ করলে r হবে, 5-এর সঙ্গে 1-এর গুণ করলে 5। তাহলে এটা হচ্ছে সুদের হার। তাহলে লিখবো অতএব চক্রবৃদ্ধি সুদের হার সমান 5%। আশা করছি তোমাদের অঙ্কটা ক্লিয়ার হয়ে গেল। আবার তবু একবার বলে দিই, আমরা প্রথমে ফর্মুলাটা লিখলাম, দিয়ে এখানে সব মানগুলো বলা আছে। এ এর মান বলা আছে 441, তারপর পি এর মান বলা আছে 400, তারপর আর এর মান তো বের করতে হবে, আর এন মানে হচ্ছে 2 বছর বলেছে। তো এখানে 441/400 লিখলাম, এদিকে নিচে নিয়ে এলাম, এখানে স্কোয়ার আকারে লিখলাম, কারণ হচ্ছে আমরা কাটাকাটি মানে স্কোয়ারটাকে তুলে দেওয়ার জন্য সুবিধার্থে। 21/20 পড়ে থাকছে, এখানে 1 প্লাস r/100 পড়ে থাকছে, তো এটা একটাকে বাম দিকে নিয়ে এসেছি, দিয়ে এটাকে ক্যালকুলেশন করলাম, এদিকে ক্যালকুলেশন করলাম, কাটাকাটি করলাম, 0 0 কেটে গেল, 2 1 কে 2, 5 2 10, দিয়ে 1/1 আছে এদিকে, এদিকে r/5 আছে, কোনাকুনি গুণ করে দাও, আর এর সঙ্গে 1-এর গুণ করলে r হয়, 1-এর সঙ্গে 5-এর গুণ করলে 5 হয়, তো r সমান হচ্ছে 5%। ওকে, নেক্সট আমরা 5 নম্বর অঙ্কে আসছি। দেখো 5 নম্বর অঙ্কটা বলেছে, দেখো যে x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মান নির্ণয় করো। তো ক্রমিক সমানুপাতি তোমাদের একটু বোঝাই, a b c যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা লিখতে পারি a/b, যেটা দিয়ে নিচে হবে সেটা দিয়ে আবার উপরে শুরু হবে b/c, তিনটে দিয়ে। যদি আমি বলতাম a b c d যদি বলতাম, তাহলে আমরা লিখতাম a/b, b দিয়ে শেষ হচ্ছে তাহলে b দিয়ে শুরু, b/c, c দিয়ে শেষ হচ্ছে তাহলে c দিয়ে শুরু, c/d। ঠিক আছে, তাহলে এই তিনটে যদি ক্রমিক সমানুপাতি হয়, এই তিনটে না চারটে, তাহলে আমরা কি লিখতে পারি, x/12 সমান হচ্ছে 12/y সমান হচ্ছে y/27, এরকম ভাবে লিখতে পারি। আশা করছি সবাই বুঝতে পেরেছো।
এক্স বাই 12, 12 দিয়ে শেষ হচ্ছে তাহলে 12 দিয়ে শুরু, ওয়াই আছে ওয়াই দিয়ে শেষ হচ্ছে তাহলে ওয়াই দিয়ে শুরু। এখন আমরা এক্স আর ওয়াই মান বের করতে হবে, তো এই দুটোকে একবার নেবো আর এই দুটোকে একবার নেবো, আমরা নিতেই পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে লিখবো এখন 12 বাই ওয়াই সমান হচ্ছে ওয়াই বাই 27, কোনাকুনি গুণ করো, ওয়াই সঙ্গে ওয়াই গুণ করো, তাহলে ওয়াই স্কোয়ার হচ্ছে এদিকে 12 গণিত 27। অতএব ওয়াই সমান কি হবে, রুট হয়ে যাবে এদিকে স্কোয়ারটা তোলালে, তাহলে 12 গণিত 27। ওকে, এখন আমরা ভাঙবো। 12 মানে কি লিখতে পারি, 2 গণিত 2 গণিত 3, তাই না, 2 দুগুণ 4, 3 4 12, আর 27 মানে লিখতে পারি 3 গণিত 3 গণিত 3, মানে 3 থেকে 9, 3 9 27। তো এটাকে ভাঙলাম, তাহলে রুটের ভিতরে যদি ডবল থাকে তাহলে রুট তখন আমরা বাদ দিয়ে দেবো, তখন দুটোতে একটা বেরোই। দেখো এই দুটোতে একটা বের করলাম, এই দুটো দিনে একটা বের করলাম, আর এই দুটো দিনে একটা বের করলাম, তাহলে হচ্ছে 2 3 দুগুণ 6, 3 6 18, তাহলে ওয়াই এর মান পেয়ে গেলাম আমরা 18। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। নেক্সট আমরা এই দুটো নেবো বললাম, তাহলে নেবো এক্স বাই 12 সমান হচ্ছে 12 বাই ওয়াই, তাহলে কোনাকুনি গুণ করো, বা এক্স ওয়াই সমান হচ্ছে 12 গণিত 12, অতএব এক্স সমান হচ্ছে 12 গণিত 12, এদিকে গুণ আছে মানে এদিকে ভাগ হয়ে যাবে ওয়াই, ঠিক আছে। তাহলে আমি অন্য খাতায় দেখাচ্ছি, জায়গাটা একটু কম হয়ে গেছে। কি লিখবো, অতএব এক্স সমান হচ্ছে 12 গণিত 12 বাই ওয়াই মানে কত, ওয়াই মানে হচ্ছে 18 আমরা পেলাম, 18। এখন কাটাকাটি করো, 6 দুগুণ 12, 9 দুগুণ 18, 3 3 9, 3 দুগুণ 6, 3 4 12, কাটাকাটিটা তোমাদের নিজের মতো করে কাটবে। এখন 4 দুগুণ 8, তাহলে এক্স এর মান পেয়ে গেলাম আমরা 8 আর ওয়াই এর মান পেয়ে গেলাম 18। অতএব লিখে দেবো এক্স সমান 8 আর ওয়াই সমান হচ্ছে কত বলো তো, 18। ওকে, আশা করছি ক্লিয়ার হয়ে গেল। আবার বলে দিচ্ছি একবার যে এক্স 12 ওয়াই 27 ক্রমিক সমানুপাতি, তাই এক্স বাই 12 লিখলাম সমান 12 বাই ওয়াই লিখলাম সমান ওয়াই বাই 27 লিখলাম। তো এই দুটোকে একবার নেবো, এই দুটোকে একবার নেবো, এই দুটোকে নিয়ে দেখলাম আমরা কোনাকুনি গুণ করে দেখলাম ওয়াই এর মানটা বেরোলো 18, আর এই দুটোকে নিলাম দিয়ে আমরা ওয়াই এর মানটা বসিয়ে দিলাম, দিয়ে কাটাকাটিটা করে দেখলাম এক্স এর মান হচ্ছে 8। ওকে, এবার নেক্সট আমরা 6 নম্বর অঙ্কে আসি। দেখো 6 নম্বর অঙ্কটা বলেছে, দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, ঠিক আছে, সি বৃত্তের মধ্যে অবস্থিত একটি বিন্দু, কোণ ও বিসি সমান 60 ডিগ্রি হলে কোণ ও সি এ সমান কত। আগে তোমার ছবিটা না আঁকলে ক্লিয়ার বোঝা যাবে না। প্রথমে আমরা একটা বৃত্তের ছবি আঁকলাম, দেখো ঠিক আছে, বৃত্তের ছবি আঁকলাম, তো এখানে একটা বৃত্তের কেন্দ্র দিলাম, ও নাম দিতে বলেছে তাই ও নাম দিলাম, ঠিক আছে। এ বি ব্যাস দিতে বলেছে, এ বি একটি ব্যাস, তো ব্যাসটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে, এরকম দিলাম এ বি হচ্ছে ব্যাস, ঠিক আছে। এই বৃত্তের উপর অবস্থিত সি যে কোনো একটা বিন্দু, এখানে আমি একটা নাম দিলাম সি একটা বিন্দু, ঠিক আছে। দিয়ে বলেছে দেখো কোণ ও বিসি, কোণ ও বিসি মানে এই কোণটা ও বিসি, এই কোণটা বলেছে 60 ডিগ্রি, তাহলে কোণ ও সি এ মানে ও সি এ মানে এটা যোগ করে দিচ্ছি, ও সি এ মানে এই কোণটা কত সেটা বের করতে বলেছে। আশা করছি ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখানে আমি লিখছি, দেখো কোণ ও বিসি, এর ও নাম দিয়েছি, ও বিসি সমান হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কি করে বের করবো, দেখো আমরা জানি কি বলতো, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, মানে এই পুরো কোণটা এইখান থেকে আরম্ভ করে এ সি বি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে লিখবো আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অতএব কোণ এ সি বি সমান হচ্ছে 90 ডিগ্রি, এটা লিখতে পারি যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। দেখো তারপর কি করছি, আর দেখো কোণ ও সি বি সমান হচ্ছে 60 ডিগ্রি, কি করে হচ্ছে আমি বলছি, আগে লিখে নিই। ও সি বি হচ্ছে 60 ডিগ্রি, কেন বলতো, কারণ হচ্ছে ব্র্যাকেটে লিখে দিচ্ছি, যেহেতু ও বি সমান ও সি, ও বি মানে ও সি মানে কি বলতো, এই বাহুটা আর এই বাহুটা সমান, ঠিক আছে। কি বললাম, এই বাহুটা আর এই বাহুটা সমান, এই বাহুটা সমান যদি হয় তাহলে এই কোণটার মান যা হয় এই কোণটার মান তাই হয়। তোমরা আশা করছি শিখেছো। ধরো আমি এটা সমদ্বিবাহু ত্রিভুজ লিখলাম, আমি বললাম এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এটা যদি 40 ডিগ্রি হয় এটা হবে 40 ডিগ্রি। ওকে, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান বলছে, এটা আর এটা সমান, তাহলে আমরা লিখতে পারি যে এটা 60 তাহলে এটাও 60, তাই লিখলাম ও বি সমান ও সি, ব্র্যাকেটে লিখে দিলাম। তাহলে কি দেখো এই কোণটা পেয়ে গেলাম আমরা 60 ডিগ্রি, তাহলে টোটাল পেয়েছি 90, এই টোটাল পেলাম 90 আর এইটুকু পেলাম আমরা 60, তাহলে এইটুকু বুঝতে পারছো 30 হবে, বুঝতে পেরেছো, টোটাল হচ্ছে 90 আর এইটুকু হচ্ছে 60, ঠিক আছে, তাহলে এইটুকু কত হবে 30 হবে।
লিখবো অতএব কোণ ও সি এ, ঠিক আছে, ও সি এ সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমাদের ক্লিয়ার বোঝা গেল। আবার বলে দিচ্ছি, দেখো এ বি হচ্ছে ব্যাস, ও বি সি বলা আছে 60 ডিগ্রি, ও সি এ বের করতে হবে। তার জন্য ফার্স্টে দেখে নিলাম এ সি বি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাই এ সি বি হচ্ছে 90 ডিগ্রি, সেটা লিখলাম। আর ও সি বি হচ্ছে 60 ডিগ্রি, কেন? কারণ হচ্ছে এই বাহুটা সমান, সেটা লিখলাম। দিয়ে ও সি এ সমান করলাম 90 থেকে 60 বাদ দিয়ে দিলাম। ওকে, এবার নেক্সট আমরা 7 নম্বর অঙ্কে আসছি। দেখো 7 নম্বর অঙ্কটা কি বলেছে, দেখো যে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো আমরা এটা প্রথমে কি করব, দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্যটা ধরে নেব প্রথমে, ঠিক আছে। প্রথমে ঘনকের বাহুর দৈর্ঘ্যটা ধরে নেব, লিখবো ধরি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান হচ্ছে এ একক, এ একক। ওকে, দিয়ে কি লিখবো, ঘনকের তোমার ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান হচ্ছে 6a স্কোয়ার বর্গ একক, এটা আমরা জানি। এখানে লিখবো সমগ্র তলের, সমগ্র তলের, ঠিক আছে, যেহেতু সমগ্র তলে বলেছে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কোয়ার। প্রথম অবস্থায় এখন ধারের দৈর্ঘ্য 50% বাড়াচ্ছে, তাহলে লিখবো 50% বাড়ালে ধারের দৈর্ঘ্য হবে, ধারের দৈর্ঘ্য হবে কত হবে বলো তো? না আগে ছিল এ, তাহলে এ লিখলাম, ঠিক আছে, প্লাস এ এর 50%, এটা বাড়াচ্ছে। আশা হচ্ছে ক্লিয়ার হয়ে গেল। আগে ছিল এ, এখন 50% বাড়াচ্ছে, তাহলে এই শূন্য কেটে গেল, 5 একে 5, 5 দুগুণ 10, তাহলে এটা হচ্ছে এ প্লাস এ বাই 2। 2 যদি লসাও করি 2a প্লাস এ মানে হচ্ছে 3a বাই 2 একক, ঠিক আছে। এখন সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে বলতো? না এখন এটা ধরবো আর তো এটা ধরবো না, তাহলে এখন সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু 3a বাই 2 তার স্কোয়ার, মানে হচ্ছে 6 ইন্টু 3a বাই 2 মানে কত বলতো? 3a বাই 2 হচ্ছে স্কোয়ার মানে দুবার, ঠিক আছে, মানে 3 থেকে 9 আর 2 দুগুণ 4, আর এতে এ স্কোয়ার, 9 স্কোয়ার বাই 4, তো 9 স্কোয়ার বাই 4 কাটাকাটি করতে পারি, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 2 দিয়ে কাটলাম, তাহলে হচ্ছে 3 9 27, 27 এ স্কোয়ার বাই 2। ওকে, এটা লিখবো বর্গ একক। তো তারপরে কি করব, এখানে জায়গা নেই তাই আমি এখানে ডান সাইডে দেখাচ্ছি। এখানে দেখো অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত ভাবে বলো তো? না প্রথম অবস্থায় ছিল 6a স্কোয়ার, আর এখন হয়েছে কত? এখন হয়েছে দেখো 27 স্কোয়ার বাই 2, তাহলে এইটা মাইনাস এইটা, ঠিক আছে, মানে যেটা বেড়েছে সেইটা মাইনাস এইটা বাই প্রথমটা, মানে হচ্ছে 27 স্কোয়ার বাই 2 মাইনাস 6a স্কোয়ার বাই কত মধ্যে বেড়েছে? না 6a স্কোয়ার মধ্যে বেড়েছে। এটা মনে রাখতে হবে, বৃদ্ধি বাই প্রথম ক্ষেত্রফল ইন্টু 100, তাহলে লিখতে পারি 27 স্কোয়ার বাই 2 লসাগু যদি করি 6 দুগুণ 12, 12 স্কোয়ার, আর নিচে হচ্ছে 6a স্কোয়ার ইন্টু 100, ঠিক আছে। তারপর লিখবো 27 থেকে 12 বাদ দিলে কত হবে? 15 স্কোয়ার, আর নিচে হচ্ছে 2 চলে আসবে, আর 6a স্কোয়ার হবে ইন্টু 100, এ স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, কাটাকাটি হবে, দেখো 2 একে 2, 50 দুগুণ 100, তারপর 3 দুগুণ 6, 25 দুগুণ 50, আর 3 5 15, মানে 5 25 125%, ঠিক আছে। কাটাকাটিটা তোমরা নিজের মতো করে করবে, 27 স্কোয়ার থেকে 12 স্কোয়ার বাদ দিলে 15 স্কোয়ার বাই 2টা নিচে চলে আসবে, আর 6 স্কোয়ার হয়ে যাবে, এই দিকে হবে গণিত 100, কাটাকাটিটা করলাম, যে আনসার হচ্ছে 125%, ঠিক আছে। এবার আমরা লাস্ট যে অঙ্কটা আছে 8 নম্বর অঙ্ক, সেই অঙ্কে আসছি। দেখো 8 নম্বর অঙ্কটা সমাধান করতে বলেছে 2x প্লাস 1 প্লাস 3 বাই 2x প্লাস 1 সমান 4। তো এটাকে আমরা টুকছি না, একবার ডাইরেক্ট সমাধান করছি, বা লিখবো, মাঝখানে সমান থাকলে বা লিখতে হয়। 2x প্লাস 1 হচ্ছে লসাগু, ঠিক আছে, 2x প্লাস 1 যদি লসাগু হয় এটার সঙ্গে এটা গুণ করে দেবো, 2x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 3 সমান 4। এই লাইনটা বুঝতে পেরেছো? যদি 1 প্লাস 2 বাই 3 থাকে তাহলে 3 লসাগু করে এটার সঙ্গে এটা গুণ করে দিতে হয়, তাহলে 3 একে 3 প্লাস 2 হয়, সেম একইভাবে 2x প্লাস 1 যদি লসাগু হয় এটার সঙ্গে এটা গুণ হয়ে গেল, প্লাস 3 সমান হচ্ছে 4। তাহলে এটা a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে ভাঙো, 2x প্লাস না 2x তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার প্লাস 3,
মানে a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে ভাঙলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে কত হচ্ছে 2x প্লাস 1, এদিকে হচ্ছে 4 যেমন আছে রাখলাম। তাহলে এইদিকে হচ্ছে দেখো 2x স্কোয়ার মানে হচ্ছে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস 3 বাই 2x প্লাস 1 সমান হচ্ছে 4। তাহলে হচ্ছে দেখো ক্যালকুলেশন করলে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 লিখলাম, ঠিক আছে। আর এই দিকে যেটা আছে এদিকে গুণ হয়ে যাবে যদি আমি গুণ করি, তাহলে গুণ করলে কত হবে 4 ইন্টু 2x মানে হচ্ছে 8x প্লাস 4-এর সঙ্গে 1-এর গুণ করলে হচ্ছে 4। এখন এক্স গুলোকে বাম দিকে নিয়ে এসো আর সংখ্যাটাকে ডান দিকে নিয়ে যাও। তাহলে কত হবে না 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 8x সমান 4 মাইনাস 4, বা দেখো 4 মাইনাস 4 কেটে গেল, 4x স্কোয়ার মাইনাস 8x থেকে যদি আমরা 4x বাদ দিই কত হবে মাইনাস 4x হবে, আর ডান দিকে 0, বা এই দুটো থেকে আমরা 4x কমন নেব, তাহলে এখানে পড়ে আছে x আর এখানে পড়ে থাকছে 1, কারণ 4x আমরা বের করে নিয়েছি, সমান 0। অতএব আমরা কি লিখতে পারি x ইন্টু এক্স মাইনাস 1 সমান 0, মানে 4টা ওইদিকে গেলে 0 হয়ে যাবে। এবার আমরা লিখতে পারি হয় x সমান 0 অথবা x মাইনাস 1 সমান 0, মানে x সমান 0 লিখতে পারি অথবা x মাইনাস 1 সমান 0 লিখতে পারি। অতএব x সমান কত হবে মাইনাস 1টাকে ডান দিকে নিয়ে গেলে 1। অতএব নির্ণেয় সমাধান x সমান 0,1, ঠিক আছে। তো আমাদের প্রথম মডেল অ্যাক্টিভিটি টাস্কটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা দেখো 2 নম্বর মডেল অ্যাক্টিভিটি টাস্কে আসছি। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে 2 নম্বর মডেল অ্যাক্টিভিটি টাস্ক, লিখেছি আমি পার্ট 2 বলে। তো আমরা পরপর অঙ্কগুলো দেখব আর সেই সঙ্গে উত্তরগুলো করব। দেখো একটা কি বলেছে, নিচের প্রশ্নটির সঠিক উত্তর নির্বাচন করো। বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? এটা তোমাদের দেখবে সুদ কষা চ্যাপ্টারে দেওয়া আছে। তো আমরা অঙ্কটায় কি করব না, অঙ্কটাই কোনো মূলধন বলেছে, মূলধনের পরিমাণ বলা নেই, তাই আমরা ধরে নেব মূলধন হচ্ছে x টাকা। ধরি মূলধন ব্র্যাকেটে লিখলাম p সমান x টাকা। আমি p টাকা কেন ধরলাম না, কারণ এখানে p আছে অলরেডি, তার জন্য আমরা x ধরলাম। এবার লিখব সুদের হার, সুদের হার সমান 8% দেওয়া আছে, ঠিক আছে। আর লিখব সময়, সময় t সমান কত, দেখো বলেছে n বছর, তাই আমরা লিখব n বছর। আর মোট সুদ, মোট সুদ যেটা আমরা i ধরি সেটা কত বলা আছে, দেখো সেটা বলা আছে PNR বাই 25, PNR বাই 25 টাকা। এখন আমরা কি জানি বলতো, আমরা জানি i সমান PTR বাই 100, ঠিক আছে। বা i মানে কত PNR বাই 25, আর p মানে কত, p মানে দেখো x, তাই x বসিয়ে দিলাম, গুণ t মানে কত n বসিয়ে দিলাম, r মানে কত, r মানে সে rই ধরেছি আমি r বাই 100। এবার কাটাকাটি করো, n কেটে গেল, r কেটে গেল, 25 কে 25, 4 25 সম 100, ঠিক আছে। তাহলে এখানে পড়ে আছে p আর এখানে পড়ে আছে x বাই 4। অতএব x সমান কি লিখতে পারি, 4-এর সঙ্গে p গুণ মানে হচ্ছে 4p। তাহলে xটা কি ধরেছি আমি, xটা আমি ধরেছি মূলধন, তাহলে লিখে দেব অতএব মূলধন সমান 4p টাকা। তো আমাদের দেখো অপশন বিটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। তো তোমাদের অঙ্কটা কিন্তু করে দেখাতে হবে। 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 2-এর 1-একটা, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। তো অঙ্কটা কিভাবে করবে, প্রথমে আমরা চোঙের উচ্চতা ধরে নেব। ধরি প্রথম চোঙের উচ্চতা, প্রথম চোঙের উচ্চতা সমান h1 একক, এককটা তোমাদের লিখতে হবে। দ্বিতীয় চোঙের উচ্চতা সমান h2 একক। এখন অনুপাতটা দেওয়া আছে কত দেখো তো 1:2, তো আমরা লিখতে পারি h1:h2 সমান 1:2।
অতএব H1/H2 সমান 1/2। এটা থাকলো। তারপরে কি বলেছে দেখো, ভূমির পরিধির অনুপাত 3:4। এটার অর্থ কি? চোঙের আকার তো এরকম চোঙের আকার, ঠিক আছে? তো এই চোঙের যেটা ভূমির, এটা তো বৃত্ত আকার, তাই না? এটাও বৃত্ত, এটাও বৃত্ত। তো এই ভূমির পরিধিটা বলা আছে। পরিধি বলতে আমরা বৃত্তের পরিধি বুঝবো। কি বললাম, বুঝতে পেরেছো? পরিধি বলতে আমরা বৃত্তের পরিধি বুঝবো। তা আমি ধরি লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ সমান R1। এখানে প্রথম, ঠিক আছে, প্রথম লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ R1 একক, আর দ্বিতীয় লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ সমান R2 একক। এবার আমরা পরিধি বের করব। মানে আমরা শর্তানুসারে কি লিখতে পারি? শর্তে 2πr1 = 2πr2 সমান কত বলা আছে দেখো, 3:4। ঠিক আছে, ভূমির পরিধি বলতে আমরা বৃত্তের পরিধি বুঝবো। আমরা লিখলাম শর্তে 2πr1 = 2πr2 সমান 3:4, বা এটা বাই আকারে লেখো 2πr1/2πr2 সমান 3/4। 2π কেটে গেল, অতএব R1/R2 সমান লিখতে পারি 3/4। এবার কি বলেছে দেখো, এবার বলেছে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। মানে প্রথম চোঙের আয়তন আর দ্বিতীয় চোঙের আয়তনের অনুপাত বের করতে হবে। তো লিখব প্রথম চোঙের আয়তন কত বলো তো? আয়তনের সূত্র কি? πr²h। তো প্রথম চোঙের আমরা ব্যাসার্ধ ধরেছি R1, তারপরে প্রথম চোঙের উচ্চতা ধরেছি H1। তো আমরা লিখতে পারি πr1²h1 ঘন একক। ঠিক আছে, আর দ্বিতীয় চোঙের আয়তন কত লিখতে পারি? πr2²h2 ঘন একক। এবার এর অনুপাত আমাদেরকে বের করতে হবে। এখন πr1, এটা V1 দাও, V1, আর এটা দাও V2। তাহলে এখন আমরা লিখতে পারি কি বলতো, V1/V2 সমান কত লিখতে পারি? πr1²h1/πr2²h2। বুঝতে পেরেছো? আমরা V1 V2 কেন ধরলাম? কারণ আমাদের না ধরলে এখানে লিখতে হতো প্রথম চোঙের আয়তন বাই দ্বিতীয় চোঙের আয়তন। সেটা না ধরে আমি শর্টকাটে V1 আর V2 লিখে দিলাম। পাই কেটে গেল। এইটা মানে আমি লিখতে পারি R1/R2 তার স্কোয়ার ইন্টু H1/H2। এটা বাই আকারে লিখে স্কোয়ার লিখে দিলাম, আর এখানে H1/H2 লিখলাম। তো R1/R2 মানে কত? R1/R2 মানে দেখো 3/4। তো এখানে বসিয়ে দেবো 3/4 তার স্কোয়ার গুণ H1/H2 কত দেখো 1/2। তো 1/2 আমি এখানে বসিয়ে দেব। তো এটা মানে কত হবে? 3/4 তার স্কোয়ার মানে কত? 3/4 গণিত 3/4। তো 3 × 3 = 9 আর 4 × 4 = 16। তো 9/16 গণিত 1/2। তাহলে কত হচ্ছে? 9 × 9 আর 16 × 2 = 32। তাহলে অনুপাতটা আমরা পেয়ে গেলাম। অতএব লিখতে পারি V1:V2 সমান 9:32। অনুপাতটা আমরা পেয়ে গেলাম, প্রথম চোঙের আর দ্বিতীয় চোঙের আয়তনের অনুপাত। ঠিক আছে, তো বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা নেক্সট 2 নম্বর অঙ্কে আসবো। 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, একটি বৃত্তের দুটি জ্যা AB এবং AC পরস্পর লম্ব। ঠিক আছে, আর কি বলেছে? AB 4 সেমি বলেছে, আর AC বলেছে দেখো 3 সেমি। এটা হলে আমাদের বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দেখো কিভাবে আমরা বের করব। একটা বৃত্ত, আমি মোটামুটি একটা বৃত্ত আঁকলাম। ঠিক আছে, এবার কি করব? বৃত্তের মাঝখান দিয়ে যাই কি বলতো, ব্যাস। এবার এইটা যোগ করলাম, মানে আগে একে নিয়ে আমি তারপর তোমাদের বোঝাচ্ছি। এটার নাম দিলাম B, এটার নাম দিলাম A, আর এটার নাম দিলাম C। AB আর AC পরস্পর লম্ব, আবার এরা কিন্তু দুটো জ্যা। এইটা আবার এইটা দুটো জ্যা, আর AB AC পরস্পরের উপর কি বলতো, লম্ব। এবার আমাদের AB বলা আছে কত? AB বলা আছে 4 সেমি, আর AC বলা আছে কত? 3 সেমি। ঠিক আছে, এবার অর্ধবৃত্তস্থ কোণ কত হয় বলতো? 90 ডিগ্রি হয়। মানে এই কোণটার মান তাহলে 90 ডিগ্রি হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ,
এটা তোমরা শিখেছো, সমকোণ বলতে 90 ডিগ্রি। তাই আমরা লিখতে পারি অতএব কোণ বিএসি সমান 90 ডিগ্রি। তাহলে এটা একটা আমরা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, ঠিক আছে, যার লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে এসি, আর অতিভুজ হচ্ছে বিসি। তাহলে লিখতে পারি বিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, সমান লিখলাম। লিখবো সমকোণী, এখানে একটা কথা লিখতে হবে, সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই। ঠিক আছে, এ বি সি থেকে পাই, মানে এটা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, তাই লিখলাম সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই বিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এবি কত? এবি হচ্ছে দেখো 4, তাহলে আমরা লিখবো 4 স্কোয়ার। এসি কত? 3, তাহলে লিখবো 3 স্কোয়ার সমান 4 স্কোয়ার মানে 16, 3 স্কোয়ার মানে কত? 9। অতএব বিসি সমান, এটা 25 হয়ে যাবে যোগ করলে, বিসি সমান √25। কেন রুট লিখলাম? কারণ বিসি স্কোয়ার আছে, এবার স্কোয়ারটাকে আমরা যখন আর লিখবো না বাম দিকে, তখন ডান দিকে রুট হয়ে যায়। 25 মানে আমরা কি লিখতে পারি? 5 গুণিত 5, দুটো 5-এ একটা 5 বেড়ে আসবে, তো 5 সেমি। আমাদের কি করতে বলেছে? আমাদের বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে আমরা কিসের দৈর্ঘ্য পেলাম? বিসি মানে ব্যাসের দৈর্ঘ্য পেলাম। ঠিক আছে, তো লিখবো অতএব বৃত্তটির ব্যাস সমান 5 সেমি। অতএব বৃত্তটির ব্যাসার্ধ কত হবে বলতো? 5/2 সেমি, মানে 2.5 সেমি। কেন 2 দিয়ে ভাগ করলাম? কারণ ব্যাস ব্যাসার্ধের অর্ধেক, এই পুরোটাকে ব্যাস বলে, এর অর্ধেকটাকে বলে ব্যাস, মানে এই অর্ধেকটা আবার এই অর্ধেকটা হচ্ছে ব্যাস। বুঝতে পেরেছো? তাই আমি 2 দিয়ে ভাগ করলাম। এবার দেখো 3-এর দাগেটা কি বলেছে। 3-এর 1 নম্বর অঙ্কটা, এটা 3-এর 2 বলে দেওয়া আছে, এটা 3-এর 1 নম্বর হবে, বা কোনো নম্বরিং হবে না, হয়তো ওদের হয়তো প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। তো 3-এর 1-এরটা কি বলেছে দেখো, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা কিন্তু, ঠিক আছে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, আবার 4 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। দেখো কিভাবে করবে। প্রথমে আমরা ধরে নেব মূলধন আর সুদের হার। ধরি মূলধন সমান পি টাকা, ঠিক আছে, আর বার্ষিক সুদের হার ধরে নেব, বার্ষিক সুদের হার সমান R%, এটা ধরে নিলাম। ঠিক আছে, এবার আমি লিখতে পারি যে পি টাকায় R% সুদের হারে 2 বছরে সরল সুদ কত হবে না? 2 বছরের সরল সুদ হবে, সূত্রটা কি? PTR/100। তো পি মানে পি লিখবো, টি মানে হচ্ছে 2, আর মানে আর লিখবো, বাই 100। তাহলে কত লিখতে পারি আমরা? কাটাকাটি করলে 2 একে 2, 50 গুণ 100, মানে PR/50 টাকা। ঠিক আছে, তো এটা হচ্ছে সরল সুদ, আর সরল সুদ সমান কত বলা আছে? 8,400 টাকা। তো আমরা কি লিখতে পারি? শর্তে PR/50 সমান 8,400। ওকে, বা লিখতে পারি PR সমান 8,400 গুণিত 50। গুণ করে দাও, কত হচ্ছে দেখো, 3টে 0 হবে, 84-কে 5 দিয়ে গুণ করো, 4-5 20, আধা হলো 2, 5-8 40, 41 42, মানে কত হচ্ছে বলো তো? 4,20,000। এটা রাখবো আমরা, ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ হিসাবে রেখে দেবো। আবার দেখো দ্বিতীয় শর্তে বলেছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, মানে বলেছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 ও 8,652। যথাক্রমে কথার অর্থ হচ্ছে 2 বছরের সরল সুদ 8,400 টাকা আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 8,652 টাকা। আমরা লিখতে পারি দ্বিতীয় শর্তে, বা আবার শর্তে লিখতে পারি, আবার শর্তে বা শর্তানুসারে, যে কথাটাই তোমরা লিখবে ঠিক হবে। তো লিখবো আমরা P × 1 + R/100 তার ঘাত n, মানে পাওয়ারটা, সমান A। এটা মানে কি? এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের সূত্র, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, মানে সুদ প্লাস আসল। ঠিক আছে,
বা পি 1 প্লাস আর বাই 100, এন মানে তো 2, মানে বছর তো 2 বলেছে আমাদের, আর এ মানে কি বলতো, এ মানে হচ্ছে পি প্লাস মানে আসল প্লাস সুদ, আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ কত? 8,652 টাকা। তো আমরা এখানে লিখবো 8,652, ঠিক আছে। এবার এখানে বসিয়ে দেব পি প্লাস 8,652, বা এবার এটাকে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে ভাঙবো। এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, ব্র্যাকেট সমান পি প্লাস 8,652। বুঝতে পেরেছো আমি কিভাবে ভাঙলাম? 1 প্লাস আর তার হোল স্কোয়ারটাকে আমি এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে ভাঙলাম। এ মানে হচ্ছে 1 আর বি মানে হচ্ছে আর বাই 100, বা পি যেমন আছে রাখলাম, আর এটা হচ্ছে 1 প্লাস 2 একে 2, 50 দুগুণ 100, আর বাই 50 প্লাস আর বাই 100 তার স্কোয়ার রেখে দিলাম সমান পি প্লাস 8,652, বা এবার পি দিয়ে গুণ করে দাও এই রাশিটাকে, তাহলে পি প্লাস পি দিয়ে এটাকে গুণ করলে পি আর বাই 50, পি এর সঙ্গে এটাকে গুণ করলে কত হবে? পি আর স্কোয়ার বাই 100 গণিত 100, তাই না? আর এটা হচ্ছে পি প্লাস 8,652। এবার পিটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে মাইনাস পি হবে, দিয়ে পি পি ক্যান্সেল হয়ে যাবে, বা পি আর বাই 50, পি আর বাই 50 মানে পি আর বাই 50, এখানে মানটা বসিয়ে দেবো আমরা, পি আর এর মানটা বসিয়ে দাও, কত? 4,20,000 বসিয়ে দাও, তাহলে 4,20,000 4টে 0 বাই 50, ঠিক আছে, প্লাস এটা মানে আমরা লিখতে পারি 4,20,000 গণিত আর বাই 100 গণিত 100 সমান এই বাম দিকে পিটা ডান দিকে নিয়ে গেলাম, মানে মাইনাস পি হবে প্লাস 8,652। এইখানে কি করলাম বলতো? পি আর স্কোয়ার বাই 100 গণিত 100, পি আর স্কোয়ার মানে আমরা লিখতে পারি না পি আর গণিত আর, ওকে, মানে আমি কেন করলাম পি আর গণিত আর? পি আর এর মানটা বসিয়ে দেওয়ার জন্য। দেখো পি আর এর মানটা আমি এখানে বসিয়ে দিলাম। এবার কি হবে দেখো, একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি কত হবে দেখো, 5 8 40, 4 5 20, তারপরে দুটো শূন্য, এখানে দেখো দুটো শূন্য ক্যান্সেল, দুটো শূন্য ক্যান্সেল, আর এখানে প্লাস পি মাইনাস পি কেটে গেল, তাহলে এখানে পড়ে আছে 8,400, আর এখানে পড়ে থাকছে 42 আর এখানে পড়ে আছে 8,652। এবার আমরা কি করব? 42 আর লিখলাম সমান 8,652 মাইনাস এটাকে ডান দিকে নিয়ে গেলাম, মানে 8,400 হলো, বা 42 আর সমান 8,652 থেকে 8,400 বাদ দিয়ে দাও, 8,652 থেকে 8,400 বাদ, 2 5 2 252 হচ্ছে বিয়োগ করলে 252, অতএব আর সমান কি লিখতে পারি? 252 বাই 42, কাটাকাটি করো 6 দিয়ে কেটে যাবে। তো আর এর মান কত হলো? আর এর মান হলো 6%। এবার আমাদের তো আর এর মান বের করতে বলেনি, আমাদের বলেছে আর এর মানও বের করতে বলেছে, ঠিক আছে, বার্ষিক সুদের হার নির্ণয় করো, মানে সুদের হারটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদেরকে মূলধন বের করতে হবে। তো মূলধন কিভাবে বের করবে দেখো, প্রথমে আমরা 1 নম্বর একটা সমীকরণ নাম দিলাম যেটা, সেইখানে আর এর মানটা আমরা বসিয়ে দেবো, এইখানে 6 বসিয়ে দেবো, ঠিক আছে, দিয়ে আমরা পি এর মানটা বের করব। তো লিখব 1 নং সমীকরণ থেকে পাই পি গণিত আর এর মান কত পেলাম? 6 সমান 4 2 0 4টে 0, অতএব পি সমান 4,20,000 বাই 6, 6 7 42, তারপরে 4টে 0, 1 2 3 4টে। এবার লিখে দেবো অতএব মূলধন সমান 70,000 টাকা, আর সুদের হার কত? সুদের হার হচ্ছে 6%, ঠিক আছে। তো আশা হচ্ছে তোমাদের অঙ্কটা বোঝা গেল। এরপর আমরা নেক্সট 4 অঙ্কে আসবো। 4 অঙ্কটা কি বলেছে দেখো, যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 হয়, তাহলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, মানে এই সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হয়,
তবে দেখাও যে আর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই আর সমান বি স্কোয়ার বাই এসি। তো তোমাদের এই অঙ্কটা প্রয়োগে করা আছে পেজ নম্বর 27-এ, তার জন্য আমি আর এটা করিনি। তোমাদের আমি পেজ নম্বর 27 খুলে দেখাবো তোমাদের টেক্সট বই, ঠিক আছে? তো চলো দেখো, এটাই হচ্ছে তোমাদের যে অঙ্কটা দেওয়া আছে সেটা। পেজ নম্বর কত বললাম? 27। তো যার বইয়ে পেজ নম্বর 27-এ অঙ্কটা নেই সে অঙ্কটা একটু দেখে নাও। দেখো, প্রথমে সমীকরণটা লিখেছি, দিয়ে এটাকে 1 নম্বর নাম দিয়েছে, দিয়ে বলেছে দেখো ধরি 1 নং সমীকরণের বীজদ্বয় আলফা আর আর আলফা, মানে এখানে 1 আছে বলে এটাকে আলফা ভাবলো, 1 ইন্টু আলফা করলে তো আলফাই হবে, আর এটা আর ইন্টু আলফা মানে আর আলফা, ঠিক আছে? এবার যোগ করলে আমরা কি পাই? যদি বীজদ্বয় যোগ করি তাহলে এই সমীকরণ থেকে কি পাবো? মাইনাস বি বাই এ, তো এটাই লিখলাম। আর যদি গুণ করি এটা তাহলে কি পাবো? সি বাই এ, ঠিক আছে? সি বাই এ, দেখো সি বাই এ এখানে লিখেছে। তো এটা একটু ক্যালকুলেশন করে নিয়েছে, দেখো আলফা প্লাস আর আলফা মানে যোগ করেছে বীজদ্বয় সমান মাইনাস বি বাই এ হয়েছে। এখান থেকে আলফা কমন নিয়েছে, তাহলে 1 প্লাস আর হলো সমান মাইনাস বি বাই এ। এবার কি করেছে? স্কোয়ার করে দিয়েছে উভয় দিকে, এইদিকেও স্কোয়ার করেছে এইদিকেও স্কোয়ার করেছে, তাহলে আলফা স্কোয়ার 1 প্লাস আর তার হোল স্কোয়ার হবে, আর মাইনাসটা স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, দিয়ে হলো বি স্কোয়ার বাই স্কোয়ার, এটাকে 2 নম্বর নাম দিল। আর আলফা গণিত আর আলফা মানে বীজদ্বয় গুণ করলে কি হয়? সি বাই এ পাই আমরা, তো সেটাই পেল। এবার এই 2কে 3 দিয়ে ভাগ করেছে, দেখো 2কে 3 দিয়ে ভাগ, তাহলে বাম দিকে আছে আলফা স্কোয়ার ইন্টু 1 প্লাস আর তার হোল স্কোয়ার, আর এখানে বাম দিকে আছে দেখো আলফা স্কোয়ার বাই আর, ভাগ হলো, ঠিক আছে? সমান ডান দিকেরও ভাগ হয়েছে একইভাবে, দেখো ভাগ হয়েছে, দিয়ে এখানে আলফা স্কোয়ার কেটে গেল, পড়ে আছে দেখো আর প্লাস 1 তার হোল স্কোয়ার, সেটা লিখলো, আর এখানে পড়ে আছে আর সমান বি স্কোয়ার বাই স্কোয়ার লিখলো, ভাগ আছে এখানে মানে বি স্কোয়ার বাই স্কোয়ার ভাগ সি বাই এ আছে, তাহলে কি লিখতে পারি? বি স্কোয়ার বাই এ স্কোয়ার, ভাগটা গুণ হলে হয়ে যায় সংখ্যাটা উল্টে যায়, এ বাই সি হয়ে যাবে, তো সেটাই লিখেছে এ বাই সি। এবার এ যদি এখানে দুটো এ আছে আর এখানে উপরে একটাই আছে, যদি কেটে দিই নিচে একটাই থাকবে, তাই লিখেছে আর প্লাস 1 তার হোল স্কোয়ার বাই আর সমান উপরে বি স্কোয়ার আর নিচে হচ্ছে এসি, দিয়ে ব্র্যাকেটে প্রমাণিত, ঠিক আছে? তো তোমাদের অঙ্কটা আমি দেখালাম। এরপর নেক্সট 5 নম্বরটা কি বলেছে দেখো, প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। তো এটা আমি তোমাদের করিনি, কারণ এটা তো উপপাদ্য, পেজ নম্বর 60-এ দেওয়া আছে। তো তোমাদের আমি 60 নম্বর পেজটা খুলে একবার দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে তোমাদের 60 নম্বর পেজের উপপাদ্য, ঠিক আছে? দেখো পেজ নম্বর 60 আছে উপপাদ্যটা যেটা তোমাদের দেওয়া আছে, প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা জ্যায়ের উপর লম্ব। মানে কি? এটা একটা বৃত্ত, ঠিক আছে? বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, মানে যেটার উপর বসিয়ে কম্পাসটা তোমরা বৃত্ত আঁকবে সেটা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে? এবার বলেছে ব্যাস নয় এরূপ কোনো জ্যা, এ বি হচ্ছে একটা জ্যা যেটা ব্যাস নয়, ব্যাস মানে এই মাঝখান দিয়ে যেটা যায় সেটা হচ্ছে ব্যাস, মাঝখান দিয়ে তো যায়নি, একদম শেষের দিকে গিয়েছে, তো এটা ব্যাস নয় এরূপ কোনো জ্যা বৃত্তের কেন্দ্রগামী মানে কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে। এটা বৃত্তের কেন্দ্র, এটা টানলাম মানে এটা সমদ্বিখণ্ডিত করেছে, সমদ্বিখণ্ডিত করার অর্থ এডি আর বিডি এর মান সমান, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব, মানে এই সরলরেখাটা ওডি সরলরেখাটা এই এবি জ্যায়ের উপরই লম্বই হবে, যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে সেটা লম্বই হবে। দেখো ছবিটা আঁকা হয়েছে, তোমাদের এইখান থেকে আরম্ভ করে একদম প্রমাণিত পর্যন্ত কিন্তু লিখতে হবে। দেখো ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা এবি, মানে ব্যাস নয় এরূপ জ্যা হচ্ছে এবি, এবং ডি এবি এর মধ্যবিন্দু, ডিটা এবি এর মধ্যবিন্দু, অর্থাৎ এডি সমান আমরা লিখতে পারি বিডি, যেটা তো বলাই আছে যে সমদ্বিখণ্ডিত করেছে, তাই আমরা বলতে পারি এডি সমান বিডি, ঠিক আছে? প্রমাণ করতে হবে কি? ওডিটা এবি এর উপর লম্ব, দেখো ওডি এবি এর উপর লম্ব, এটা লম্ব চিহ্ন, অর্থাৎ ওডি এবি এর উপর লম্ব। অঙ্কন কি? ও এ আর ও বি যুক্ত করা হলো,
ছবিটা আঁকার পরে এটা যুক্ত ছিল না, এখন আমরা ও এ আর ও বি যুক্ত করলাম। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ও এ আর ও বি একই বাহু। কেন একই বাহু? মানে একই মান কেন? কারণ হচ্ছে এরা একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? ও এটাও ব্যাসার্ধ, ও বিটাও ব্যাসার্ধ, তাই লেখা আছে। আর এডি সমান বিডি, এডি আর বিডিটা সমান, যেটা আমরা দেখতে পেলাম উপরে প্রদত্ত মানে দেওয়া আছে। এবং ওডি সাধারণ বাহু, ওডি সাধারণ বাহু মানে এই ত্রিভুজেরও বাহু, এই ত্রিভুজেরও বাহু, তাই এটা সাধারণ বাহু। এবার এই দুটো তাহলে আমরা সর্বসমতা পেয়ে গেলাম। কি হিসেবে পেয়ে গেলাম? না বাহু বাহু বাহু, ঠিক আছে। এইটা বাহু দেখলাম সমান, আবার ওডিটা সাধারণ বাহু দেখলাম, তাই বলেছে বাহু বাহু বাহু। আবার এইটা সমান দেখলাম, সবগুলো বাহু 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 সূত্রে দেখলাম, এস এস এস। তাহলে আমরা বলতে পারি কোণ ও ডি এ সমান কোণ ও ডিবি, মানে এই কোণটা আর এই কোণটা সমান, ঠিক আছে। যেহেতু ও ডি এ বি জ্যায়ের উপর দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করেছে, মানে ও ডিটা এ বি এর উপর সমান কোণ উৎপন্ন করেছে, এদিকেও 90 করেছে, এদিকেও 90 করেছে। সুতরাং আমরা কি বলতে পারি? ও ডি এ মানে ও ডি এ এই কোণটা আর এই কোণটা এক সমকোণ। এক সমকোণ মানেই 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি হওয়ার অর্থই সেটা লম্ব, তাই এটা প্রমাণিত, ঠিক আছে। তো বন্ধুরা এরপরে আমরা নেক্সট 6 নম্বর অঙ্কে আসবো। কি বলা আছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো। চোঙটির উচ্চতা কত? তো আমি অঙ্কটা এইখানে তো জায়গা আছে, এখানে করে দিচ্ছি। দেখো 6 নম্বর অঙ্ক। কি লিখবো আমি তাহলে? ধরি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান আর একক। একক লিখবো না, কারণ হচ্ছে ডেসিমি আছে, তাই আমরা এখানে লিখে দেবো ডেসিমি, ঠিক আছে। লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা সমান এইচ ডেসিমি, ওকে। অতএব আমরা কি লিখতে পারি? এইচ সমান লিখতে পারি 2r। কেন লিখতে পারি? কারণ বলেছে দেখো লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, মানে ব্যাসার্ধ আর, তাই উচ্চতা হয়ে গেল 2r শতানুসারে, ওকে। তাহলে আমরা কি লিখতে পারি? লম্ববৃত্তাকার চোঙের আয়তন, আয়তন কি লিখতে পারি? পাই আর স্কোয়ার এইচ সমান, পাই লিখলাম, আর মানে কত? আর মানে আর স্কোয়ারই। এইচ মানে কত? এইচ মানে হচ্ছে 2r, বসিয়ে দাও 2r স্কোয়ার ঘন ডেসিমি, এখানে এককটা ডেসিমি লিখবে, ঠিক আছে। সমান পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এখানে কি লিখবো? 2, এখানে সরি স্কোয়ার হবে না, স্কোয়ার কেন হবে? কারণ এইচ স্কোয়ার তো নয়, 2r। তাহলে 2 পাই আর কিউ ঘন সেমি, ঠিক আছে। 2 পাই আর কিউ ঘন সেমি যদি আমরা গুণ করি। আবার কি বলা আছে? আবার উচ্চতা যদি 6 গুণ হতো, আবার এইচ সমান 6r হলে আয়তন কত হতো? আয়তন সমান হতো পাই আর স্কোয়ার ইন্টু এইচ মানে হচ্ছে 6r। বুঝতে পেরেছ? সমান কি লিখবো আমরা তাহলে? তাহলে আমরা লিখবো 6 পাই আর কিউ ঘন ডেসিমি। এই লাইনটা বুঝতে পারলে কিনা দেখো। বলেছে দেখো যদি উচ্চতা 6 গুণ হতো, তাহলে 6 গুণ মানে কি? এইচ যদি 6r হতো তাহলে আয়তনটা কত হতো? পাই আর স্কোয়ার ইন্টু এইচ মানে 6r, বসিয়ে দিলাম 6 পাই আর কিউ। তাহলে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি হতো। তাহলে লিখবো শতানুসারে কি লিখবো? 6 পাই আর কিউ মাইনাস 2 পাই আর কিউ সমান 539। 539টা আমরা বসিয়ে দেবো। বা এখান থেকে আমরা কি কমন পাবো? এখান থেকে আমরা পাই, আগে বিয়োগটা করে নিই। 6 পাই আর কিউ থেকে 2 পাই আর কিউ বাদ দিলে 4 পাই আর কিউ হচ্ছে সমান 539। বা লিখতে পারি কত? 4 ইন্টু 22/7 ইন্টু আর কিউ সমান 539। এখানে লিখছি এবার আমি বা আর কিউব সমান 7টা 539-এর সঙ্গে গুণ হয়ে যাবে, 539 গণিত 7, আর নিচে 4 গণিত 22 হবে।
ওকে, আশা হচ্ছে বুঝতে পেরেছ। এবার আমরা কি করব দেখো, এবার আমরা যেটা করব, এবার আমরা একবার কাটাকাটি করব, ঠিক আছে? মানে 22-এর সঙ্গে এটা কাটাকাটি করব। 11 দিয়ে কাটবে, 11 দুগুণ 22, এটাকে 11 দিয়ে কাটো, দেখো ভাগ করে দেখো কত হচ্ছে। 4 11 44, 4 করে 13, 9 13, এই 9 নামলো, 9 11 99, তাহলে 49 হচ্ছে। আর কাটাকাটি হবে না, তাহলে উপরে আমরা লিখতে পারি 49 গণিত 7। তো 49 মানে আমরা লিখতে পারি 7 গণিত 7 গণিত 7, আর নিচে আমরা লিখতে পারি 4 মানে 2 গণিত 2 গণিত 2, ঠিক আছে? এবার ক্যালকুলেশনটা এখানে করে দেখাচ্ছি। তো বা আর কিউব সমান, এখানে লিখতে পারি 7/2 তার কিউব। কেন লিখলাম? কারণ 7 3 বার বলে আমি কিউব লিখে দিলাম, আর নিচে 2 3 বার বলে কিউব লিখে দিলাম। তাহলে 3 3 চলে গেল সূচকের নিয়ম অনুসারে, তাহলে লিখতে পারি আর সমান 7/2। আরটা কি বলতো? আরটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এইচ কত পাবো আমরা? এইচ আমাদের উচ্চতা বের করতে বলেছে, অতএব উচ্চতা সমান, দেখো এইচ সমান 2r, তো 2 ইন্টু আর মানে হচ্ছে 7/2, 2 2 কেটে গেল, মানে 7 ডেসিমি। বুঝতে পেরেছো কি করলাম আমি? আর একবার বলে দিই, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 8 ডেসিমি ধরলাম, উচ্চতা এইচ ডেসিমি ধরলাম, বলা আছে এইচ সমান 2r, তাই আমরা লিখলাম। অতএব লম্ববৃত্তাকার চোঙের আয়তন দেখলাম পাই আর স্কোয়ার এইচ, তো পাই যেমন আছে বসিয়ে দিলাম, আর স্কোয়ার যেমন আছে বসিয়ে দিলাম, এইচ মানে 2r বসিয়ে দিলাম, তাহলে হচ্ছে 2 পাই আর কিউব। আর এইচ সমান 6r হলে আয়তনটা কত হতো? 6 পাই আর কিউব। তো বলেছে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব, 539 হবে। এবার ক্যালকুলেশন করে আমরা আর এর মানটা বের করলাম, 7/2 হলো, ঠিক আছে? আর উচ্চতা কত? উচ্চতা সমান দেখো 2r, তো 2 ইন্টু 7/2 বসিয়ে দিলাম, 2 2 কেটে গেল, তাহলে হচ্ছে 7 ডেসিমি। বুঝতে পেরেছো? এরপর আমরা নেক্সট মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3-তে আসছি। দেখো, তো দেখতে পাচ্ছ মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত 10ম শ্রেণী, এটা হচ্ছে পার্ট 3। তো অধ্যায় 10 আর 12 থেকে পার্ট 3টা নেওয়া হয়েছে। বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নম্বরটা বলেছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তো এটা পেজ নম্বর 164-তে আছে, এটা হচ্ছে একটা উপপাদ্য। তো তোমাদের আমি পেজ নম্বর 164 খুলে একবার দেখাচ্ছি, কারণ অনেকের বইয়ে হয়তো অন্য পেজেও থাকতে পারে, একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের কোন জ্যামিতিটা তোমাদের লিখতে হবে। দেখো, এটা হচ্ছে তোমাদের বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তো তোমাদের এই ছবিটা আঁকতে হবে, একে যেভাবে নামকরণগুলো দেওয়া আছে এইভাবে তোমাদের নামকরণ করতে হবে, দিয়ে এইখান থেকে শুরু করে একদম প্রমাণিত পর্যন্ত কিন্তু লিখতে হবে, ঠিক আছে? প্রমাণিত পর্যন্ত লিখতে হবে। তো তোমরা ভিডিওটা পজ করে জ্যামিতিটা লিখে নাও, অথবা কারো কাছে যদি বই থাকে 164 পেজ, তো তোমরা 164 পেজ খুলে এটা দেখতে পাবে, এটা লিখতে পারো। অথবা এর পরিবর্তে দেখো বিকল্প প্রমাণ আছে, এইখান থেকে আরম্ভ করে এতটা লিখতে পারো। তার জন্য তোমাদের ছবি কিন্তু এইটা দিতে হবে, আর প্রথমটা দিলে হবে না। বুঝতে পেরেছো? তো আমি এটা বলছি না মুখে, কারণ ভিডিওটা এমনিতে অনেকটা বড় হয়ে গেছে। দেখো, তারপরে 2 নম্বরটা কি বলেছে দেখো, দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? আর কি বলেছে, ডি ও সি বিন্দুগামী সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ই ও এফ বিন্দুতে ছেদ করে। কোণ ডি এ বি সমান 75 ডিগ্রি হলে কোণ ডি ই এফ এর মান কত? দেখো এই ছবিটা দেওয়া আছে। এবার এই বৃত্তটার দেখো, এই বৃত্তটা পরস্পরকে টাচ করেছে কোথায়? ডি আর সি বিন্দুতে, যেটা বলেছে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। আর বলেছে কি, ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দু দিয়ে গেছে একটা সরলরেখা, ঠিক আছে? এই বৃত্তকে এ বিন্দুতে ছেদ করেছে, আর এই বৃত্তকে দেখো ই বিন্দুতে ছেদ করেছে। আবার এই সরলরেখাটা এই বৃত্তকে বি বিন্দুতে ছেদ করেছে, আর এখানে এফ বিন্দুতে ছেদ করেছে। এবার আমাদের চেয়েছে ডিইএফ এই কোণটার মান চেয়েছে, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করো, যদি এই বৃত্তটা না থাকতো, ঠিক আছে, তাহলে আমরা এই বৃত্তের এটা যোগ করে দিলাম, ধরো এটা যোগ করে দিলাম, সি আর ডি যোগ করে দিলাম,
যোগ তো করতেই হবে। দিয়ে এই কোণটা কত পাবো বলো তো? এই কোণটা পাবো আমি, এই দিকটা নেই, ঠিক আছে, এই দিকটা নেই, তাহলে এই কোণটা পাবো আমি, এইটা আর এইটা যোগ করে 180 ডিগ্রি হবে। তাহলে এটা পাবো আমি 105 ডিগ্রি। 105 ডিগ্রি কেমন পাবো? কারণ আমরা দেখলাম একটু আগে, উপরে দেখলাম বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, মানে এই কোণটা পরস্পর সম্পূরক, মানে 180 হবে। আবার এই কোণটা আর এই কোণটা 180 হবে। বুঝতে পেরেছো? ধরো আমি একটা ছবি আঁকলাম এরকম ভাবে, এবার সবগুলো যোগ করে দিলাম। এই কোণটার এই কোণটা মিলে হবে তোমার 180 ডিগ্রি, বিপরীত কোণগুলো। তাই এই দিকটা নেই ভাববো আমি, ধরো এবার এটা যোগ করে দিয়েছি, তাহলে এই কোণটার এই কোণটা কত হবে? 180 ডিগ্রি হবে। তো আমরা এইখানে লিখে দেখাচ্ছি, দেখো সি ও ডি যুক্ত করলাম, ওকে। দিয়ে লিখবো আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর কি? পরস্পর সম্পূরক। অতএব লিখতে পারি কোণ বিএডি, মানে বিএডি এই কোণটা বোঝাচ্ছে, যেটা মাঝখানে থাকে সেটা কোণ বোঝায়, সেই কোণটাই বোঝায়। প্লাস লিখতে পারি কোণ ডিসিবি সমান কত লিখতে পারি? 180 ডিগ্রি। অতএব কোণ ডিসিবি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ বিএডি, এটাকে এইদিকে নিয়ে গেলাম, সমান 180 ডিগ্রি মাইনাস বিএডি কত বলো তো? বিএডি হচ্ছে দেখো 75 ডিগ্রি, তো এখানে 75 ডিগ্রি বসিয়ে দিলাম, মানে হচ্ছে 105 ডিগ্রি। যদি ডিসিবি 105 ডিগ্রি হয় এই দিকটা, তাহলে এটা যেহেতু আমি দাগ টেনেছি, তাহলে এই দিকটা কত হবে বলো তো? এই দিকটা হবে 75 ডিগ্রি। কারণ ধরো এরকম ভাবে একটা সরলরেখা গেছে, এই দাগ করলাম আমি, এটা যদি 50 ডিগ্রি হয়, এই দিকটা হবে 130 ডিগ্রি, মানে টোটালটা মিলে হয় এই দাগটার সঙ্গে 180 ডিগ্রি। তাই লিখবো অতএব কোণ ডিসিএফ সমান 180 মাইনাস 105 সমান হচ্ছে 75 ডিগ্রি, ওকে। আবার দেখো, এবার ভাবো এই বৃত্তটা নেই, ঠিক আছে, এই দিকটা নেই, তাহলে এই বৃত্তের ক্ষেত্রে এই দাগ টেনেছি, এইটা তো আবার বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তাহলে এই কোণটা 180 হবে। তাই লিখতে পারি অতএব কোণ ডিইএফ সমান 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি সমান হচ্ছে 105 ডিগ্রি। ব্র্যাকেটে লিখে দেবো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। ঠিক আছে, তোমাদের অ্যান্সারটা হচ্ছে কত? না 105 ডিগ্রি। তো আমাদের 2 নম্বরটা হয়ে গেল। এবার আমরা 3 নম্বরটা দেখব। 3 নম্বরটা কি বলেছে দেখো, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো। দেখো 3 নম্বরটা, ধরি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান r একক, ঠিক আছে। গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই r স্কোয়ার, বর্গ একক লিখতে হবে, ঠিক আছে। এবার বলেছে দেখো ব্যাসার্ধটা কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? না 50%। তাই লিখব ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে নতুন ব্যাসার্ধ হবে কত বলতো? না আর প্লাস, আগে ছিল আর, এর 50% বৃদ্ধি পাচ্ছে, না আর গণিত 50/100, 0 0 কেটে গেল, 5 2 10, মানে আর প্লাস r/2। যদি আমরা ক্যালকুলেশন করি 2r প্লাস r মানে 3r/2 একক। এখন বা নতুন লিখব, নতুন গোলকের ব্যাসার্ধ কত হবে? দেখো 4 পাই r স্কোয়ার, মানে এখন আর তো আর শুধু আর নেই, 3r/2 আছে,
এটা হচ্ছে নতুন ব্যাসার্ধ, দেখো লিখেছি আমি, এটা লিখলাম, তার স্কোয়ার বর্গ একক সমান কি লিখতে পারি আমি, 4 পাই গণিত এটা স্কোয়ার মানে 3r/2 দুবার, তো 3×3 = 9, আর স্কোয়ার আর 2×4, তো 9r²/4 লিখলাম, 4 কেটে গেল, মানে 9πr² বর্গ একক। ঠিক আছে, এবার লিখব কি বলেছে দেখো আগে, যে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। তো লিখব শতকরা বৃদ্ধি পায়, কত পাবে না, এখন এটা নতুন গোলকের ক্ষেত্রফল হবে, নতুন গোলকের ক্ষেত্রফল হচ্ছে 9πr², আর আগে ছিল কত 4πr², তাহলে বৃদ্ধি পেয়েছে কত 5πr², কতর মধ্যে বৃদ্ধি পেয়েছে 4πr² মধ্যে, বুঝতে পেরেছ। আবার বলছি কত বৃদ্ধি পেয়েছে বলো তো, আগে ছিল 4πr², দেখো 4πr², আর এখন হয়েছে 9πr², তাহলে বেড়েছে কত 5πr², বিয়োগ করতে হবে, কতর মধ্যে বেড়েছে না 4πr² মধ্যে বেড়েছে, তাই নিচে লিখলাম গণিত 100 সমান, এটা বিয়োগ করলে পাবো কত 5πr², আর নিচে পাবো 4πr² ইন্টু 100, πr² কেটে গেল, 4×25 = 100, মানে 125% বেড়েছে। ঠিক আছে, তো শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তাহলে ক্ষেত্রফলটা 125%। ওকে, এরপর নেক্সট অঙ্কটা আমরা দেখব, 4 নম্বরটা কি বলেছে দেখো, 4 নম্বরটা বলেছে একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি, গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গ মিটার 35 টাকা হিসেবে কত খরচ পড়বে। দেখো এখানে বলেছে গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গ মিটার, কিন্তু আমাদের এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য আছে 42 ডেসিমিটার, এখান থেকে বুঝতে পারছো আমাদের ডেসিমিটারটাকে মিটারে নিয়ে যেতে হবে, বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা অঙ্কটা দেখি। প্রথমেই লিখব যে অর্ধ গোলকের ভূমিতলের ব্যাস সমান 42 ডেসিমি, সমান ডেসিমিটারকে মিটারে নিয়ে যেতে হলে 10 দিয়ে ভাগ করতে হয়, 42কে 10 দিয়ে ভাগ করলে কত হবে 4.2 মিটার। ঠিক আছে, এবার আমরা কি করব, গম্বুজটির ব্যাসার্ধ বের করব। তো লিখব অতএব অর্ধগোলকের ভূমিতলের ব্যাসার্ধ সমান 2 দিয়ে ভাগ করব, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে কত হবে, ব্যাসার্ধ হবে মিটার, তাহলে এটাকে ভাগ করলে হবে 2.1 মিটার। এবার আমরা লিখব অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, সূত্র রাখি না 2πr² সমান 2 ইন্টু পাই মানে 22/7, আর মানে কত ব্যাসার্ধটা হচ্ছে আর, তো 2.1 তার স্কোয়ার বর্গ মিটার সমান লিখতে পারি 2 × 22/7 গণিত 2.1 গণিত 2.1 বর্গ মিটার, 2 × 22/7 দশমিক তুলে দাও মানে 21/10 হবে, গণিত 21/10 হবে, দশমিকের জন্য 1, আর তারপর একটা সংখ্যা আছে বলে একটা শূন্য, 3 7 21। এবার 2 22 3 আর 21 গুণ করে দাও, দেখো 2772 হচ্ছে, আর নিচে 10 10 100, এটা কি বলতো বর্গ মিটার এগুলো, তাহলে 2772কে 100 দিয়ে ভাগ করলে কত হবে 27.72 হবে, এটা বর্গ মিটার। এবার অঙ্কে বলেছে দেখো প্রতি বর্গ মিটারে 35 টাকা হিসাবে কত খরচ পড়বে উপরিতল রং করতে, তাহলে প্রতি বর্গ মিটারে খরচ, প্রতি বর্গ মিটারে রং করতে বলেছে তো, হ্যাঁ রং করতে খরচ সমান 35 টাকা। ঠিক আছে, এটা 35, তাহলে 27.72 বর্গ মিটারে রং করতে খরচ
35-এর সঙ্গে 27.72 গুণ করে দেবো, তাহলে কত হবে 970.20 টাকা। গুণ করে তোমরা দেখতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1, মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 এবং মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3 কমপ্লিট করে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনকে ক্লিক করে রেখো, আর ভিডিওটা যতটা পারবে বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।